দেশে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৭৫০। শনাক্ত ২,৬৯৫ জন। দাফন বা সৎকার নিয়ে আতঙ্কিত না হতে পরামর্শ। নামের মিলে মাদক মামলায় ৩ মাস ধরে জেলে শারীরিক প্রতিবন্ধী যুবক রুবেল। ভুল স্বীকার চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ থানার ওসির। তদন্তের নির্দেশ উচ্চ আদালতের। যমুনায় বিলীন সিরাজগঞ্জের বিস্তীর্ণ এলাকা, বসতবাড়ি ফসলি জমি হারিয়ে দিশেহারা এলাকাবাসী। স্থায়ী সমাধানে ৭০০ কোটি টাকার প্রকল্প। দেখছিলেন শিরোনাম, জনপদে সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। দেশে একদিনেই রেকর্ড হলো করোনা ভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু আর আক্রান্তের। সবশেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৭ জন, আর দ্বিতীয় সর্বোচ্চ ২,৬৯৫ জনের মধ্যে ভাইরাস শনাক্ত হওয়ায় দেশে মোট আক্রান্ত ছাড়িয়েছে ৫৫,০০০। নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, লাশ থেকে করোনা ভাইরাস ছড়ানোর প্রমাণ পাওয়া যায়নি। তাই লাশ দাফন বা সৎকার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রয়োজন নেই আলাদা কবরস্থানেরও। দেশে কোভিড-১৯ সংক্রমণ শনাক্তের ৮৮তম দিনে বাংলাদেশ মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ছাড়ালো ৫৫,০০০। দুটি পরীক্ষাগার কমে ল্যাবের সংখ্যা ৫০-এ নেমে এলেও সবশেষ ২৪ ঘন্টায় টানা দ্বিতীয় দিনের মতো ১২,০০০-এর বেশি নমুনা পরীক্ষার কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। দ্বিতীয় সর্বোচ্চ নমুনা পরীক্ষার দিনে আক্রান্ত শনাক্ত হয়েছেন এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ ২,৬৯৫ জন। নমুনা পরীক্ষার বিপরীতে এ হার ২১.৫৪%। একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ জনের মৃত্যুতে দেশে এখন কোভিডে প্রাণহানি ৭৪৬ জন। আরও ৪৭০ জন সুস্থ হয়ে ওঠায় কোভিড জয়ী সংখ্যা ছাড়িয়েছে ১১,৫০০। মৃতদেহ থেকে কোভিড-১৯ সংক্রমণ ছড়ানোর প্রমাণ না মেলায় করোনায় মৃতদের শেষকৃত্য নিয়ে আতঙ্কিত না হয়ে বরং প্রচলিত নিয়ম অনুসরণেরই পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্য বুলেটিনে। বডি ব্যাগ না পাওয়া গেলে পলিথিনে মুড়িয়ে স্থানান্তরের জন্য মনোনীত কবরস্থান বা পারিবারিকভাবে নির্ধারিত স্থানে মৃতদেহ দাফন করা যায়। শুধুমাত্র কোভিড হিসাবে আলাদা কোনো কবরস্থান নির্দিষ্ট করার কোনো দরকার নাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন যে এটা প্রমাণিত হয়নি যে মৃত ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির দেহে কোভিড-১৯ ভাইরাসটি ছড়িয়েছে। বুলেটিনে বলা হয়, কোভিড যুদ্ধের প্রধান অস্ত্র মাস্ক ব্যবহার আর স্বাস্থ্যবিধি মেনে চলা। এদিন তুলে ধরা হয় সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহারের অর্থনৈতিক মূল্য। একজন মাস্ক ব্যবহার করলে তার যে অর্থনৈতিক বেনিফিট বা উপকার সেটা হলো ৩,০০০ থেকে ৬,০০০ ইউএস ডলার। কারণ মাস্ক ব্যবহার করলে রোগ প্রতিরোধ করা যায় এবং রোগ প্রতিরোধের ফলে যে আক্রান্ত না হলে এই এতগুলো অর্থ সাশ্রয় করা যায়। পুরনো কাপড় দিয়েও ৩ স্তর বিশিষ্ট মাস্ক তৈরি করে পরা যায়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুরু হয়েছে ২,০০০ শয্যার বসুন্ধরা কোভিড হাসপাতালের সেবা কার্যক্রম। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিন বিশ্লেষণ করেছেন সহকর্মী এহসান জুয়েল। ২৪ ঘন্টার করোনায় স্বাগত সবাইকে। সংক্রমণের ১৩তম সপ্তাহ চলছে, ৮৮তম দিন আজ। গত ২৪ ঘন্টায় দেশে এখন পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ১২,৫১০ জনের। এর মধ্যে আক্রান্ত পাওয়া গেছে ২,৬৯৫ জনের। মোট আক্রান্ত ৫৫,১৪০ জন। মৃত্যু হয়েছে ৩৭ জনের। মোট এখন পর্যন্ত দেশে প্রাণ হারিয়েছেন ৭,০৪৬ জন। সুস্থ হয়েছেন ৪৭০ জন। শুরুর দিন থেকে খুব ধীর গতিতে আক্রান্ত হয়েছে, তবে শেষের দিনগুলোতে খুব দ্রুত গতিতে আক্রান্তের হার বেড়েছে। তুলনামূলক বিশ্লেষণে দেখতে চাই যে ১০,০০০ আক্রান্ত হতে কতদিন সময় লেগেছে। তাহলে আমরা দেখতে পাবো প্রথম ১০,০০০ আক্রান্ত হতে সময় লেগেছিল ৫৮ দিন, অর্থাৎ ৪ মে প্রথমবারের মতো আমরা ১০,০০০ আক্রান্ত হয়েছে। এরপর দ্বিতীয়বার ২০,০০০ পৌঁছতে সময় লেগেছিল ১৫ মে, অর্থাৎ এখানে সময় লেগেছিল ১১ দিন। কিন্তু ৩০,০০০ পৌঁছতে সময় লেগেছে মাত্র ৭ দিন, ২২ মে সেটি পৌঁছে গিয়েছে। এবং ২৮ মে ৪০,০০০ আক্রান্ত হয়েছে, অর্থাৎ মাত্র ৬ দিনের ব্যবধানে ১০,০০০ আক্রান্তর সংখ্যাটা বেড়েছে। এবং সবশেষ ২ জুন, অর্থাৎ ৫ দিনের ব্যবধানে ৫০,০০০ আক্রান্ত হয়েছে। পরীক্ষার হার এবং আক্রান্তের সংখ্যা বিবেচনা করি সবশেষ ৭ দিনে, তবে আমরা দেখতে পাবো এই সংখ্যাটা
মোটামুটি 20% কাছাকাছি উঠানামা করছে। সবচেয়ে বেশি হয়েছে গত 7 দিনের মধ্যে আমরা দেখতে পাই 29 মে 22.33%। এখন পর্যন্ত 700-এর উপরে মারা গেছে। সেই 700-এর উপরে মারা যাওয়ার সংখ্যাটা কিভাবে বেড়েছে, অর্থাৎ প্রথম 100 জন পৌঁছতে কিন্তু সময় লেগেছিল 44 দিন, কিন্তু পরবর্তীতে সেটি কিন্তু খুব দ্রুত বাড়ছে। 100 জন মারা গিয়েছেন 20 এপ্রিল, 200 জন মারা গেছেন 8 মে, 300 জন মারা গেছেন 16 মে, 400 জন মারা গেছেন 21 মে, 500 জন মারা গেছেন 25 মে, 600 জন মারা গেছেন 30 মে এবং সবশেষ 3 জুন আমরা জানি যে সেটি 700-এর উপরে। সবশেষ 24 ঘন্টায় যারা মারা গেছেন সেই 37 জনের মধ্যে আমরা দেখেছি সবচেয়ে বেশি মারা গেছেন 51 থেকে 60 বছর বয়সী 12 জন এবং 61 থেকে 80 বছর বয়সী সেখানেও 16 জন। এইভাবে শুরুর দিকে খুব ধীর গতি থাকলেও এখন কিন্তু খুব উচ্চ হারে আক্রান্ত এবং মৃত দুটি সংখ্যাই বাড়ছে, যেটি এক ধরনের আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত এ ছিল করোনা 24 ঘন্টার সবশেষ খবর। করোনা পরীক্ষায় রিপোর্ট পেতে বেশ কয়েকদিন লেগে যাওয়ার কারণে দেশে করোনা সংক্রমণের ঝুঁকি ক্রমেই বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় রিপোর্ট দিনে দিনেই দিতে স্বাস্থ্য অধিদপ্তরকে তাগিদ দিয়েছে মন্ত্রণালয়। তবে জনবল সংকট সহ নানা কারণে ফলাফল পেতে দেরি হওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রসূন আশিসের রিপোর্ট। দেশে করোনা রোগী শনাক্তকরণে পরীক্ষাগারের সংখ্যা 1টি থেকে 52টিতে উন্নীত হয়েছে। এরপরও নমুনা সংগ্রহ, পরীক্ষা নিরীক্ষা এবং ফলাফল পাওয়া নিয়ে এখনো রয়েছে নানা জটিলতা। বিশেষ করে পরীক্ষার জন্য নমুনা দেওয়ার পর সময় মতো ফলাফল না পাওয়ায় আক্রান্ত ব্যক্তির মাধ্যমে এ সময়ের মধ্যে সবার অজান্তেই অনেকে সংক্রমিত হচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন, জনবল সংকট আর পরীক্ষায় ব্যবহৃত যন্ত্রপাতির সক্ষমতার অভাবেই ফলাফল পেতে কয়েকদিন লেগে যাচ্ছে। পরীক্ষার ফল পেতে দেরি হওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। সংক্রমণের ঝুঁকি থাকে এবং এটা একটু মারাত্মক ব্যাপার, এ নিয়ে সবাই কনসার্ন। রেজাল্ট তো মাঝখানে একটা দিন দিয়ে তারপরের দিন এটা দিয়ে দেওয়া উচিত। আমাদের এখানে হয়তো ধরেন 48 ঘন্টার মতো লেগে যায়। আইপিএইচ বা ন্যাশনাল ল্যাবেও হয়তো 48 ঘন্টা থেকে 72 ঘন্টা লেগে যায়। এর চেয়ে ডবল ট্রিপল জনবল বাড়াইতে হবে। তাদের মতে, সন্দেহভাজন হলেই পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত তাকে অন্যের সংস্পর্শ এড়িয়ে চলা উচিত। যে ওখানে যাচ্ছে সে যে নিজেই সন্দেহ করেই তো যাচ্ছে। ইন দ্য মিন টাইম কিন্তু ওরা নিজেকে সেলফ কোয়ারেন্টাইনে রাখবে। আপনি যদি সন্দেহজনক রোগী হন, আপনি যদি স্যাম্পল দিয়ে থাকেন, তাহলে আপনি নিজেকে বাড়িতে আলাদা করে রাখেন। এদিকে নমুনা সংগ্রহ ও পরীক্ষা নিয়ে এখনো কিছু অব্যবস্থাপনার কথা স্বীকার করে এখন থেকে 24 ঘন্টার মধ্যেই করোনা পরীক্ষার ফল প্রকাশের তাগিদ স্বাস্থ্য মন্ত্রণালয়ের। ম্যানেজমেন্টে হয়তো কিছুটা সমস্যার সম্মুখীন কখনো কখনো হয়েছে। যারা স্যাম্পল কালেকশন করে তারা অনেক সময় টিউবের গায়ে যেখানে প্রপারলি নাম, ঠিকানা, আইডি নাম্বার লিখতে হয়, অনেক সময় তারা হয়তো কিছু কিছু ভুল করেছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একদিন দিলে তারপরের দিনে কিন্তু ফলাফলটা আসার কথা বলেছে ডিজি হেলথকে। একদিন স্যাম্পল দেওয়ার পরের দিনে যেন তারা রেজাল্ট পেতে পারে। যে কারণেই হোক, নমুনা পরীক্ষার ফলাফল দেরিতে দেওয়ার বিষয়টি কোনোভাবেই কাম্য নয় বলেও জানান এই কর্মকর্তা। 10,000 প্লাস মাইনাস কিন্তু পরীক্ষা হচ্ছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। করোনার হটস্পট চট্টগ্রামে সর্বোচ্চ মৃত্যু হচ্ছে। প্রথম রোগী শনাক্ত হওয়ার পর গত 2 মাসে এখানে আক্রান্তের সংখ্যা 3000 ছাড়িয়ে গেছে, আর মৃত্যু হয়েছে 77 জনের, যা শনাক্তের বিপরীতে 2.57%। আর সুস্থ হয়েছেন 992 জন। এর মধ্যে 750 রোগী বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন, যা মোট রোগীর অন্তত 35%। নূর জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রথম রোগী শনাক্ত হওয়ার 2 মাসের মাথায় এসে করোনা ভাইরাস সংক্রমণের হটস্পট চট্টগ্রাম। এর মধ্যে 25,000-এর বেশি নমুনা পরীক্ষার পর এখানে রোগী শনাক্ত হয়েছে 3188 জন। এর মধ্যে নগরীর 16 থানায় রোগীর সংখ্যা 2300। তবে গত 15 দিন ধরে এখানে রোগীর সংখ্যা যেমন বাড়ছে তেমনি বাড়ছে মৃতের সংখ্যাও। ঢাকা যে জেলা শহর চিটাগাং বিহারে এখানে কিন্তু মৃত্যুর হার বেশি, সেই অনুযায়ী ন্যাশনাল রেট থেকে একটু বেশি হলেও আমরা মনে করি না এটা খুবই আমাদের জন্য খুব খারাপ। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী মোট আক্রান্তের মধ্যে মৃত্যুর হার 2.57%। অথচ ঢাকা সহ বিভিন্ন স্থানে এ হার 1.5%। তেমনি সুস্থতার দিক থেকেও এগিয়ে এখানকার রোগীরা। বিভিন্ন হাসপাতাল থেকে 242 জন এবং বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন আরও 750 জন। রেড জোনে পরিণত হয়েছে চট্টগ্রাম। প্রতিদিন প্রায় 200 থেকে 250 মানুষ সংক্রমিত হচ্ছে এবং প্রায় 3000 ছাড়িয়ে গেছে। শতকরা 5 জন মানুষ কিন্তু মৃত্যুর ঝুঁকি বেশি থাকে। চিকিৎসকদের মতে ইতিমধ্যে যারা সুস্থ হয়ে উঠেছেন তাদের অধিকাংশ বয়সে তরুণ এবং যুবক, আর মৃত্যুবরণকারীদের 70% বয়সে প্রবীণ। সুস্থতার হার বাড়ার পিছনে ওনারা নিশ্চয়ই একটা চিকিৎসা প্রক্রিয়া বের করেছেন
এতে ওনারা উপসর্গকে নিয়ে চিকিৎসা যেটা করে যাচ্ছেন সেটার মাধ্যমে সমন্বয় করে যাতে আরও সমস্ত হাসপাতালগুলো একই রকম চিকিৎসা একটা গাইডলাইন তৈরি করতে পারে। প্রয়োজনের তুলনায় টেকনোলজিস্ট একেবারে কম, যে কারণে কোনো রকম নিয়ম শৃঙ্খলা না মেনে অনেকটা হুড়ুহুড়ি করে এই নমুনা সংগ্রহ করতে হচ্ছে। আর এর ফলে এই চট্টগ্রামে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রামের জেনারেল হাসপাতাল থেকে কমল দে, সময় সংবাদ। কথায় আছে নামে নামে জমে টানে, বিষয়টি যেন আবারও প্রমাণ হলো। শুধুমাত্র বাবা ও নিজের নামের সঙ্গে মাদক মামলার এক আসামির নামের মিল থাকায় ৩ মাস ধরে জেল খাটছেন শারীরিক প্রতিবন্ধী যুবক রুবেল। দ্রুত মুক্তি ও ক্ষতিপূরণ দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার। নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করার ঘটনায় ভুল স্বীকার করেছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ওসি। এদিকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। অপরাধ না করেও শুধু নামের মিল থাকায় ৩ মাস ধরে জেল খাটছেন চাঁপাইনবাবগঞ্জের শারীরিক প্রতিবন্ধী রুবেল। মাদক মামলার আসামি রুবেলকে ধরতে গিয়ে আসামি ও তার বাবার নামের সঙ্গে মিল থাকায় গ্রেফতার করা হয় শারীরিক প্রতিবন্ধী রুবেলকে। বিষয়টি বারবার বলা হলেও আমলে নেয়নি পুলিশ। শিবগঞ্জ থানার ওসির দাবি, নামের মিল থাকায় এ ভুল হয়েছে। একই গ্রামে দুজনের নাম, বাবার নাম সবই একই। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে শারীরিক প্রতিবন্ধী ছেলের মুক্তি চেয়েছেন তার পরিবার। ধরে নিয়ে গেছে 3 মাস থেকে আমার ছেলেটা বিনা অপরাধে জেল খাচ্ছে, তার জন্য আমি সুস্থ বিচার চাই। আমার ক্ষতিপূরণ যেটা হয়েছে ঘটনাটি গড়িয়েছে উচ্চ আদালতেও। নির্দেশ দেয়া হয়েছে বিচার বিভাগীয় তদন্তের। চাঁপাইনবাবগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ প্রদান করেন এই মর্মে যে এরই ভিত্তিতে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করেন এবং একটি নির্ধারিত সময়ের পরে মহামান্য হাইকোর্ট বিভাগকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এই মর্মে অবহিত করা হয়। গত 10 মার্চ রাতে মাদক মামলায় শিবগঞ্জের জামাইপাড়া গ্রাম থেকে নিরাপরাধ রুবেলকে গ্রেফতার করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অতিরিক্ত ভাড়া আর সংক্রমণের আতঙ্কে গণপরিবহন ভুগছে যাত্রী সংকটে। স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় অর্ধেক কম পরিবহন নামলেও অনেক বাসই ফাঁকা থাকছে 3 ভাগের 2 ভাগ। এ অবস্থায় গণপরিবহন সচল থাকা নিয়ে শঙ্কায় পড়েছেন পরিবহন শ্রমিকরা। গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল থেকে শতাধিক বাস কোম্পানি প্রতিদিন সচারেক ট্রিপ দেয়। সাধারণ ছুটির পরে করোনাকালে সরকারি নিয়মে যাত্রী নেওয়া যাবে প্রতি 2 সিটে 1 জন। তার উপর 40 ভাগের মতো বাস নামেনি। তারপরও চলছে যাত্রীর খরা। পাশাপাশি আছে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ। সরকারি নিয়মে চলতেছে, আবার কিছু কিছু জায়গায় যে সরকারি নিয়মের বাইরেও চলতেছে। আগে তো ছিল 500, এখন হচ্ছে 200 বেশি যাচ্ছে। আগে 500 ছিল, এখন 1100 নিল। আজকে আমার সৈয়দপুর 1100 নিল। টার্মিনালের পার্কিং বাবদ এই কেবল 40 টাকা করে রাখছে। আমি বলছি সব বন্ধ সরকারি থেকে, এখনো কির জন্য নাও। তারপরে বলতে না, এটা আমাকে দিতে হবে টার্মিনালের বাবদ। যাত্রী একেবারেই নাই বলতে চলে। 20 জন বেচার কথা, গাড়িতে প্রতি গাড়িতে 10 জন, 11 জন, 8 জন এভাবে যাচ্ছে আর কি। চলাচল যারাই করতেছে নিতান্তই যাদের বিশেষ প্রয়োজন তারাই। তারপর ভাড়ারও একটা ব্যাপার আছে। রাজপথ জুড়ে থাকা গণপরিবহনের জট স্বাভাবিক ঢাকার আমেজ দিচ্ছে বটে, তবে ভেতরে কিন্তু যাত্রীর আকাল। পেটের দায়ে পথে নামা যাত্রী আর পরিবহন শ্রমিকরা মনে করে এর পেছনে দায়ী আতঙ্ক আর অতিরিক্ত ভাড়া। ভাড়া যেতে আমাকে 20 টাকা, এখন বললো যে 40 টাকা। ফার্মগেট হইতে বঙ্গ মার্কেট 15 টাকা ভাড়া, আগে ছিল 10 টাকা। আতঙ্কের কারণে ভাড়া না, জীবনের মূল্য তো বেশি। আগে তো এই সময় মোটামুটি গাড়ি চালানো চলতো, কিন্তু এখন আসলে গাড়ির তেলের টাকাই হয় না সারাদিনে। ভাড়া আছে 45 টাকা, 72 টাকা, আমরা 70 টাকা রাখতেছি। 23 জনের জায়গায় কখনো 18 জন, কখনো 15 জন, কখনো 10 জন। গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রতিদিনই যোগ হচ্ছে নানা উদ্যোগ। তাতেও কি যাত্রীর আতঙ্ক দূর হবে, সে সংশয় থেকেই যাচ্ছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। 4 স্তরের সুরক্ষা নিশ্চিত করেই ট্রেনে চলছে যাত্রী পরিবহন। যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ায় 8টির সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে আরও 11টি আন্তনগর ট্রেন। তবে বন্ধ রয়েছে মেইল, কমিউটার ও লোকাল ট্রেন। অন্যদিকে নৌ রুটে চলছে চরম অব্যবস্থাপনা। তবে ঢাকা সদরঘাটে আজ পরিস্থিতির কিছুটা উন্নতি দেখা গেছে। বিস্তারিত প্রতিবেদনে। বুধবার সদরঘাটে ছিল করোনা স্বাস্থ্যবিধি মানার কড়াকড়ি। জীবাণুনাশক স্প্রে করার পাশাপাশি মাস্ক ছাড়া ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি কাউকে। মাপা হয়েছে শরীরের তাপমাত্রাও।
হাতিয়া, মনপুরা ও ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া লঞ্চগুলো ঘাটে ভিড়ানোর সুযোগ দেয়নি নদী বন্দর কর্তৃপক্ষ। তাই পল্টনে যাত্রীদের হুড়োহুড়ি কমে এসেছে অনেকটাই। তবে যাত্রী চাপ না থাকায় স্বাস্থ্যবিধি মানায় শিথিলতা দেখা গেছে ডেকে। এখানে কোনো সামাজিক দূরত্বের কোনো বালাই নেই, সবাই গাতাগাতি করে বসে, যে যার মতো বসে। লঞ্চ কর্তৃপক্ষ এটা একটু এই সামাজিক দূরত্বটা ঠিকমতো রাখছে না। বুধবার বিআইডব্লিউটি এর চেয়ারম্যান সদরঘাট পরিদর্শন করেন। পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেন তিনি। যাত্রীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান চেয়ারম্যান। যাত্রী চাপ বেশি, তা সবাই চাচ্ছেন যে এই নৌ পরিবহনটা ব্যবহার করতে, কারণ এটা সাশ্রয়ী এবং আরামদায়ক। দেশের নানা স্থানে নৌ রুটে যাত্রী পরিবহনে অব্যবস্থাপনা ছিল আগের মতোই। লঞ্চ, স্পিডবোটে গাদাগাদি করে উঠেছেন যাত্রীরা। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় ঝুঁকি নিয়েই রাজধানীতে ফিরছেন অনেকে। ঝুঁকিপূর্ণ হয় আমাদের, তারপরে যে হয় পেরে দেয়। চেষ্টা করি সামাজিক দূরত্ব বজায় রেখে নেওয়ার জন্য, কিন্তু পাবলিক মানতেছে না এটা। যাত্রী চাপ বেড়েছে রেলপথে। কমলাপুর রেল স্টেশনে 8টি আন্তনগর ট্রেনের সঙ্গে যুক্ত হয়েছে আরও 11টি। এক সিট করে ফাঁকা রেখেই ছেড়ে গেছে নানা রুটের ট্রেন। তবে বন্ধ রয়েছে মেইল, কমিউটার ও লোকাল ট্রেন। প্রথমে দরজার দিকে দেখলাম স্প্রে মারলো, একদম পুরো দরজা, তারপর সবকিছু স্প্রে মেরে আমাদেরকে প্রবেশ করালো, তার আগে প্রবেশ করাই নাই। আমার মনে হয় আমরা মোটামুটি রেলওয়ে স্বাস্থ্যবিধি মোটামুটি সন্তোষজনক। রেল কর্তৃপক্ষ জানায় স্বাস্থ্যবিধি রক্ষায় ট্রেনের শিডিউলকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। যাত্রীদেরও কিছু দায়িত্ব আছে, যাতে নিজেরা তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো এবং স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে চলাচল করে। এছাড়া অনলাইনেই বিক্রি হচ্ছে শতভাগ ট্রেনের টিকিট। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে 2 মাসের বেশি সময় পর অভ্যন্তরীণ রুটে সীমিত পরিসরে বিমান চলাচল শুরু হলেও আশানুরূপ যাত্রী মিলছে না। যাত্রী সংকটে বাংলাদেশ বিমানের আজ ও আগামীকালের সব ফ্লাইট বাতিল হয়েছে। করোনা আতঙ্কে প্রাথমিক পর্যায়ে কম হলেও ক্রমশ যাত্রী বাড়ার প্রত্যাশা সিভিল এভিয়েশনের। বাকি 4টি অভ্যন্তরীণ রুটেও ফ্লাইট চালু করতে চায় বিমান সংস্থাগুলো। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে বিমান চলাচল শুরুর প্রাথমিক পর্যায়ে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে মাত্র 24টি ফ্লাইট অনুমোদন দেয় সিভিল এভিয়েশন। সাথে জুড়ে দেওয়া হয় স্বাস্থ্য সুরক্ষার 35 দফা নির্দেশনা। বিমান সংস্থাগুলোর প্রত্যাশা ছিল সাধারণ ছুটিতে আটকে পড়া মানুষ কর্মস্থলে যোগদান বা বাড়ি যেতে বেছে নেবেন আকাশপথ। কিন্তু এখনো পিছু ছাড়েনি ভ্রমণে ভীতি। সব যাত্রীরই একটা সংখ্যা আছে, কারণ আমাদের দেশে এখনো ঝুঁকিটা অনেক বেশি। তবে আমরা যে ব্যবস্থা বিমানবন্দরে নিয়েছি, জনগণ যদি যখন জানতে পারবে যে এটা সেফ হবে ট্রাভেলটা, তখন যাত্রী সংখ্যা বাড়বে। এদিকে সব প্রস্তুতি থাকলেও স্বাস্থ্য কর্মকর্তা ও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় রাজশাহী, বরিশাল, যশোর ও কক্সবাজার রুটে ফ্লাইট চালু করা যাচ্ছে না। এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে 2 মাস আগে চিঠি দেওয়া হলেও সাড়া না মেলার অভিযোগ শাহজালাল বিমানবন্দরের পরিচালকের। আমরা চাই যে ডোমেস্টিকটা পুরোটাই আগের মতো চালু হোক, সবগুলো স্টেশন চালু হোক। সবগুলো স্টেশনেই আমার ধারণা বাংলাদেশে যে ডোমেস্টিক যারা অপারেট করছেন তারা সবাই প্রস্তুত আছেন। ফ্লাইটে চলার আগে বা ফ্লাইটে নামার পরে এই স্বাস্থ্যের যে সুবিধাদি বা যে সরঞ্জামাদি এবং জনবল দরকার সেগুলি সরবরাহ করার জন্য আমরা তাদের চিঠি দিয়েছি, বাট তারা এখনও এ সমস্ত জায়গায় যন্ত্রপাতি বা জনবল কিছুই তারা সরবরাহ করেনি। শাহজালাল সহ দেশের 3 আন্তর্জাতিক বিমানবন্দর ও সৈয়দপুর বিমানবন্দরে চিকিৎসক থাকলেও বাকি 4টি বিমানবন্দরে নেই থার্মাল স্ক্যানার ও চিকিৎসক। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। সাধারণ ছুটি তুলে নেয়ার আগে ও পরে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব সহ সরকারের নেয়া নানাবিধ পদক্ষেপ কেউ না মানায় দেশে করোনা ঝুঁকি বাড়ছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ অবস্থায় সরকার জনস্বার্থে আরও কঠোর হতে বাধ্য হবে। সকালে ভিডিও কনফারেন্সে তিনি কথা বলেন। এ সময় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন মন্ত্রী। কিছু কিছু মানুষ স্বাস্থ্যবিধি মানতে শৈথিল্য প্রদর্শন করছে, যা সংক্রমণের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। সচেতনতার প্রাচীর গড়ে তোলার জন্য আমি আবারও সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, না হয় সরকার আরও কড়াকড়ি আরোপ তথা কঠোর হতে বাধ্য হবে। অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আমি বিআরটিএ সহ আইন প্রয়োগকারী সংস্থা, হাইওয়ে পুলিশ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ না দিচ্ছি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সরকার সবকিছু খুলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউতে আয়োজিত নাগরিক ঐক্যের অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, সরকারের কাছে ব্যবসায়ী ও আমলাদের মূল্য যতটা রয়েছে, জনগণের মূল্য তার ছিটে ফোটাও নেই। সমস্ত সিদ্ধান্তহীনতা, ভুল সিদ্ধান্ত, সমন্বয়ের অভাব, সরকারের একটি ডিপার্টমেন্টের সঙ্গে আরেকটি ডিপার্টমেন্টের তো কোনো সমন্বয় নেই, যার ফলে আমরা যেটা দেখলাম যে আপনার এখানে এখন এটা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরেই চলে গেছে। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তখন তো সরকারকে এখন ছেড়ে দিতেই হবে, ফি লিল্লাহ করে দিতে হবে। তাই করেছে তারা। এখন তাদের কোনো আপনি ভূমিকা দেখবেন না। রংপুরের পল্লী নিবাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন সংসদ সদস্য এরশাদ পুত্র সাদ এরশাদ। তবে অভিযোগ অস্বীকার করেছেন সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। পাশাপাশি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়। হামলার ঘটনায় ওয়ার্ড জাপার এক নেতাকে আটক করা হলেও এখন পর্যন্ত মামলা হয়নি। মঙ্গলবার রাতে রংপুরে এরশাদের পল্লী নিবাসে দফায় দফায় হামলার ঘটনায় পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করা হয়েছে। উত্তেজনা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বুধবার দুপুরে পল্লী নিবাসে সংবাদ সম্মেলন করেন রংপুর ৩ আসনের সংসদ সদস্য সাদ এরশাদ। এ সময় মেয়রের বিরুদ্ধে সশস্ত্র হামলা ও শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগ করেন তার স্ত্রী মাহিমা এরশাদ। আমাদের উপর যে জানলেবা হামলাটা হইল, ওইটার দায়িত্ব কে নিবে? আমারই কোনো বিচার হচ্ছে না। আমি এরশাদ ফ্যামিলির ছেলের বউ, আমি একজন নারী। এটার এগেইনস্টে কোনো অ্যাকশন এখন পর্যন্ত কেন নাও হলো না? উনি এসেছিলেন আমার কাছে ইলিগাল ডকুমেন্ট সাইন করার জন্য। আমি এটাতে বারণ করেছি, আমি এটাতে মানে আই ডিডন্ট ফলো থ্রু। এর জন্য আমাকে এরকম করে অ্যাটাক করা হয়েছে দ্বিতীয়বার। এদিকে সশস্ত্র হামলার অভিযোগ অস্বীকার করে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিক্ষোভ মিছিল করেন রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। নিরপরাধ লোক, একটা বয়োজ্যেষ্ঠ লোক, তাকে থানায় দিলেন, আর দুই একটা চেয়ার ভাঙছে, এটা বেশি কিছু করে নাই তো। বৈধ আর্মস আমার সঙ্গে থাকবে, এটাই স্বাভাবিক। আমি তো কাউকে অস্ত্র দেখা, ভয় দেখা, গুলি করিয়ে এই ধরনের কোনো কিছু করি নাই। মঙ্গলবার রাতে পল্লী নিবাসে যান জাতীয় পার্টির ২৭ নম্বর ওয়ার্ড সভাপতি টিপু সুলতান। সাদ এরশাদের অভিযোগ, এ সময় তার অবৈধ ডিও লেটারে স্বাক্ষর না করায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয় পল্লী নিবাস। এক পর্যায়ে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়। এদিকে খবর পেয়ে রাতেই মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা ও তার সমর্থকরা দ্বিতীয় দফা পল্লী নিবাসে হামলা চালিয়ে চেয়ার টেবিল, গাড়ি ও বেশ কিছু আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। ভয়াবহ নদী ভাঙনের মুখে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিস্তীর্ণ জনপদ। গত এক সপ্তাহে যমুনার করাল গ্রাসে বিলীন হয়েছে বসতবাড়ি ও ফসলি জমি। বাদ পড়েনি শিক্ষা প্রতিষ্ঠানও। আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদী তীরের বাসিন্দাদের। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে ৭০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। আমপানের পর পানি কমলেও থামেনি ভাঙন। প্রতিদিনই কোথাও না কোথাও নদী গ্রাস করে নিচ্ছে জমি। ছোট হচ্ছে স্থলভাগের মানচিত্র। বর্ষা মৌসুমের আগেই ভয়ঙ্কর রূপ নিচ্ছে যমুনা নদী। গত কয়েকদিনে তীব্র ভাঙনে বিলীন হয় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ব্রাহ্মণগ্রাম আর কান্দি, বয়খোলা ও আশপাশের গ্রামের কয়েকশো ঘর। আতঙ্কে অনেকে সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি। একটা নদীর ভাঙনে, একটা ঘূর্ণিঝড়, একটা করোনা, এক মুহূর্তে কাজ করতেছে, এক মুহূর্তে ডইসে গেছে। খুব আতঙ্কে থাকি, কোন সুম নদী ভাঙে আমাদের ঘর বাড়ি চলে যায়। মেলা ভাঙনি, মেলা জায়গায় ঘুরছি, গেছি, কিন্তু এখন আর অসহ্য গেছে। ভেঙে গেছে স্কুল ও ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপনাও। এতে আসন্ন বর্ষা মৌসুম নিয়ে চরম আতঙ্কে নদী তীরের মানুষ। নদীর পাড়টা ভালো করে জানি বুলুক দিয়ে বান্ধা দেয়, আমরা এই সাহায্য চাই। মজবুত করে কাজটা করে, তাহলে এলাকাবাসী থাকতে পারবে। এ অবস্থায় স্থায়ী বাঁধ সহ নানা পরিকল্পনার কথা জানালো পানি উন্নয়ন বোর্ড। এই 6.5 কিলোমিটার জায়গায় একটা স্থায়ী কাজ করার জন্য একটা প্রকল্প, প্রায় 700 কোটি টাকার একটা প্রকল্প প্ল্যানিং কমিশনে আছে। এটা অনুমোদন হলে এখানে স্থায়ী কাজ হবে। মঙ্গলবার পর্যন্ত শাহজাদপুর উপজেলার 1.5 কিলোমিটার এলাকা বিলীন হয়েছে যমুনা নদীতে। হুমকিতে আরো অন্তত 10টি গ্রামের বিস্তীর্ণ জনপদ। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে বেশ কয়েক জাতের আম। তবে করোনার কারণে আম বাজারজাত করা নিয়ে শঙ্কায় আছেন ব্যবসায়ীরা। এই সংকটের কথা মাথায় রেখে স্থানীয় প্রশাসন রাজশাহী থেকে ঢাকায় স্বল্প মূল্যে আম পাঠানোর জন্য আগামী
5 জুন থেকে বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে। এতে লাভবান হবেন বাগান মালিকরা, এমনটাই বলছেন গবেষকরা। সাইফুর রহমান রকি জানাচ্ছেন বিস্তারিত। রাজশাহী অঞ্চলের বাগানগুলোতে পরিপক্ক হতে শুরু করেছে আম। এ কারণে আম ভেঙে তোলা হচ্ছে রাজশাহীর বানেশ্বর হাটে। তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাইরের ব্যাপারীর সংখ্যা এবার কমে গেছে বলে জানান বিক্রেতারা। মানে কিনলেও বেচা যাচ্ছে না, গৃহস্থরাও বেচতে যাচ্ছে না, এত কম দামে আম, এই অবস্থা। বাইরে আম পাঠানো একটু সমস্যা হচ্ছে, তো গাড়ি যোগাযোগ কম, এই 2 দিন হলে খুলে দিয়েছে গাড়ি, এই জন্য এখন পাঠাচ্ছি হালকা পাতলা করে। এছাড়া হাটে ক্রেতার সংখ্যাও কম থাকায় বেচা কেনাও একেবারে কম বলে জানান তারা। বেচা কেনা হচ্ছে না, আমের দাম খুবই কম, এই জন্য আমরা বিপাকে পড়ে গেছি আর কি। বর্তমানে লকনা আম প্রতিমন বিক্রি হচ্ছে 900 টাকায়, হিমসাগর আম বিক্রি হচ্ছে 1800 টাকায়, গুটি আম প্রতিমন বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকায় এবং গোপালভোগ আম বিক্রি হচ্ছে 2400 টাকা মন দরে। হাটে আম কিনতে আসা ক্রেতারা বলছেন এখানে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব, এ কারণে ছড়িয়ে পড়তে পারে করোনা ভাইরাসের সংক্রমণ। বেশ কিছু মানুষ স্বাস্থ্যবিধি মানতেছে, অনেকে মানতেছে না। অল সাইড থেকে এখানে মানুষ আসছে, সেখানে কি বলে অনেক ঝুঁকিপূর্ণ, এই সাইডটা প্রশাসনিকভাবে নজর দেওয়া উচিত। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার আম বাজারজাত করা নিয়ে চিন্তিত বাগান মালিকরা। এই সংকটের কথা বিবেচনা করে আগামী 5 জুন থেকে ট্রেনে রাজশাহী থেকে ঢাকায় মাত্র 2 টাকা কেজিতে আম পাঠাতে পারবেন ব্যবসায়ীরা, এমনটাই জানিয়েছেন ফল গবেষণার সাথে জড়িত কর্মকর্তারা। ট্রেনের মাধ্যমে গেলে হবে কি, এর ঝাঁকি কম লাগবে, আমগুলো ভালো থাকবে, এর যে খরচ সেটা নিশ্চয়ই অনেক কম পড়বে, তাদের আশা সেগুলো তারা পূরণ হবে এবং তাদের যে আর্থিকভাবে তারা নিশ্চয়ই বেনিফিট হবে। এতে তাদের যে লোকসানের আশঙ্কা তা অনেকটাই কমে আসবে বলে মনে করেন তিনি। রাজশাহীর বানেশ্বর হাট থেকে সাইফুর রহমান রকি, সময় সংবাদ। করোনা পরিস্থিতিতে মৌলভীবাজারে মৌসুমের প্রথম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। সকালে টি ট্রেডার্স অ্যান্ড প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে শ্রীমঙ্গল কেন্দ্রে এ নিলাম অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় 2টি ব্রোকার হাউস ও 28 জন ক্রেতা। নিলামে সর্বনিম্ন 220 টাকা থেকে 240 টাকায় প্রতি কেজি চা বিক্রি করা হয়। এ সময় 18,700 কেজি চা বিক্রি করা হয়। দিনাজপুরে ইট ভাটার ধোঁয়ায় 60 বিঘা জমির ধান সহ বিভিন্ন ফসল নষ্টের খবর সময় সংবাদে প্রচারের পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর। সকালে বীরগঞ্জে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ইট ভাটার ধোঁয়ায় 25 জন কৃষকের 60 বিঘা জমির ধান, আম, লিচু ও ভুট্টার ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি সত্যতা পায় পরিবেশ অধিদপ্তর। ভাটা বন্ধ সহ ফসলের ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে বলে জানায় তদন্ত দলটি। বিভিন্ন তথ্য উপাত্ত সরবরাহ করে জনগণ ও সরকারের মধ্যে যোগসূত্র সৃষ্টির মাধ্যমে গণমাধ্যম কর্মীরা দেশকে এগিয়ে নিচ্ছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ও ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালের কার্যক্রম উদ্বোধন শেষে তিনি একথা বলেন। আমাদের দেশের জাতির বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত মানুষের কাছে সরবরাহ করে মানুষ এবং সরকারের মধ্যে একটা যোগসূত্র সৃষ্টি করার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা কাজ করেন। এই জন্য প্রিয় সাংবাদিকবৃন্দ সবাইকে আমার ধন্যবাদ। বাগেরহাটে আমপানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। খাদ্য সহায়তার পাশাপাশি মাথা গোজার ঠাইহারা উপকূলের পরিবারকে টিন শেড ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্তরা ঘুরে দাঁড়ানো পর্যন্ত সহায়তা অব্যাহত রাখার আশ্বাস সেনাবাহিনীর। আলী আকবর টুটুলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। আমাকে সেনাবাহিনী একটা ঘর থাকার জন্য একটা ঘর দিয়েছে, আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। আমার বাড়ির পাশে একটা ঘর দিয়েছে, আমরা হয়তো খুশি। সশস্ত্র সৈনিকদের প্রতি হতদরিদ্র মানুষের এমন কৃতজ্ঞতা প্রকাশই বলে দেয় কঠিন সময়ে ঘরহারাদের প্রতি কতটা সহায়তার হাত বাড়িয়েছে সেনাবাহিনী। ঘূর্ণিঝড় আমপান কেড়ে নেয় উপকূলীয় জেলা বাগেরহাটের 4,500 পরিবারের মাথা গোজার ঠাঁই। এমন কঠিন বিপদে দুস্থদের ঘুরে দাঁড়ানোর গল্পে সামিল হয়েছেন সেনা সদস্যরা। জেলার মোরেলগঞ্জ ও শরণখোলায় 45টি ক্ষতিগ্রস্ত পরিবারকে টিনশেড ঘর নির্মাণ করে দেয় সম্মুখ সমরের এই যোদ্ধারা। শুধু ঘরই নয়, আমপান পরবর্তী উপকূলবাসীদের নিয়মিত খাদ্য, বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন ও আর্থিক সহায়তা করে আসছেন তারা। সেনাবাহিনীতে আমাদের এখানে সাহায্য দিয়েছে এবং ঘর দিয়েছে। ঘর দিয়ে চালা দিলে এখন বাল বাচ্চা লইয়ে এটা থাকার
খাওয়ার জায়গা আমার ব্যবস্থা হয়েছে। এই দুর্দিনে সেনাবাহিনীদের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার অনুরোধ ক্ষতিগ্রস্তদের। যদি অন্য অন্য দাতাগোষ্ঠী বাংলাদেশের সবাই এগিয়ে আসতো তাহলে আমাদের অনেক উপকৃত হইতাম। ঘূর্ণিঝড়ে সর্বহারাদের নিরাপদ বসবাস নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সহায়তা চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন সেনা সদস্যরা। আমরা প্রত্যেক দিন এখানে তাদের খাবার পানি মেডিকেল ক্যাম্পেইন আমাদের এখানে কাজ করছে। আমরা তাদেরকে রেশন প্রোভাইড করছি এবং ইনশাআল্লাহ আমরা এটা কন্টিনিউ করব। সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জেলাগুলোতে এই পর্যন্ত 198টি পরিবারকে ঘর নির্মাণ করে দিয়েছে সেনাবাহিনী। সময় সংবাদ, বাগেরহাট। করোনা পরিস্থিতিতে পঞ্চগড় ও গোপালগঞ্জে হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা সহ ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী। দুপুরে পঞ্চগড় সদরের রাজারপাটগুচ্ছ গ্রামে অসহায় দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন 66 পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা। খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, সেমাই, বিস্কুট সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী। এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জিটি স্কুল মাঠে 2 শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশনের চিকিৎসকরা। এ সময় অসুস্থদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত রোগী ও মৃত ব্যক্তিদের লাশ পরিবহনে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। বুধবার দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন মডেল দি ক্যাপিটাল শিল্প গ্রুপের প্রধান নির্বাহী শামসুল হক রিপন। তিনি জানান, করোনায় আক্রান্ত রোগী ও মরদেহ পরিবহনে অ্যাম্বুলেন্স সংকটের কথা বিবেচনা করে এ সেবা চালু করা হয়েছে। করোনায় আক্রান্ত যে কেউ সিটি কর্পোরেশনের হটলাইন নম্বরে কল করে এ সেবা নিতে পারবেন বলে জানান তিনি। জানিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো। দেশে করোনায় একদিনে আরো 37 জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 746 জন। শনাক্ত 2695 জন। লাশ দাফন বা সৎকার নিয়ে আতঙ্কিত না হতে পরামর্শ। নামের মিলে মাদক মামলায় 3 মাস ধরে জেলে শারীরিক প্রতিবন্ধী যুবক রুবেল। ভুল স্বীকার চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ থানার ওসির। তদন্তের নির্দেশ উচ্চ আদালতের। যমুনায় বিলীন সিরাজগঞ্জের বিস্তীর্ণ এলাকা। বসতবাড়ি, ফসলি জমি হারিয়ে দিশেহারা এলাকাবাসী। স্থায়ী সমাধানে 700 কোটি টাকার প্রকল্প। এই ছিল এখনকার মতো। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়।